জি 24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজ সকাল থেকে যে খবরগুলো ছিল সেই খবরগুলো নিয়ে আলোচনা করব বলে ভেবেছিলাম। যেমন সন্দীপ বিশ্বাস, তার বিরুদ্ধে একাধিক অভিযোগপত্র, কিন্তু সেই সমস্ত অভিযোগপত্র পাওয়া যাচ্ছে তার বাড়িতেই। অভিক দে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং সেই সন্দীপ ঘোষ অভিক দে যিনি ক্রাইম সিনে ছিলেন বলে দাবি করা হচ্ছে। স্বাধীনতা দিবসের যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজের মহড়ায় তার থাকার কথা ছিল, কিন্তু 9 আগস্ট যে দিনে এই ঘটনা ঘটে সেই দিনে তার মহড়ায় নাম ছিল। তিনি সেখান থেকে ক্রাইম সিনে গিয়েছেন না সেখানে যাননি, এই নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। কিন্তু এসবের মধ্যে একটা বিস্ফোরক তথ্য যা সামনে আসছে। জি 24 ঘন্টার হাতে এই অর্ডার, যে অর্ডারে বলা হচ্ছে আরজি করের তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে, নিচে সন্দীপ ঘোষের সই রয়েছে, 10 তারিখে অর্থাৎ ধর্ষণ খুনের ঘটনার পরদিন সংস্কারের এই যে গোটা বিষয়টা সেটা পাশ করানো হচ্ছে। এবং সংস্কারের যে বিষয়টা, যেটা নিয়ে তুমুল বিতর্ক, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলছেন বিরোধীরা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অর্ডার, যেখানে অফিস অফ দ্য প্রিন্সিপালের অফিস থেকে পাশ করানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে দ্য ইস্যু ইজ অলরেডি ডিসকাসড and resolved in the meeting with Principal Secretary, Department of Health, Family Welfare, Government of West Bengal, Director of Medical Education, অর্থাৎ স্বাস্থ্য ভবন সব জানতো। কতটা জানতো, কি জানতো, আরও কি জানা যাচ্ছে? অর্ক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। অর্ক, সব্যসাচী, যদি তুমি এই যে অর্ডার কপিটা সেটা যদি আমরা ভালো করে আরেকটু দেখি, যে সাবজেক্ট লাইন যেটা রয়েছে সেই সাবজেক্ট লাইনের একদম শেষে লেখা রয়েছে অন অ্যান আর্জেন্ট বেসিস। এই অর্ডার কপিটা যদি আমরা আরেকটু খতিয়ে দেখি, তার সেকেন্ড প্যারাগ্রাফে লেখা রয়েছে ইমিডিয়েটলি। এই দুটো কথা খুব তাৎপর্যপূর্ণ। এবং একই সঙ্গে যে কথাটা তুমি বললে যে এই অর্ডার দেওয়ার সময় এটা মেনশন করা হয়েছে অর্ডার কপিতে যে স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠক হয়ে রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য ভবন সবটা জানতো। কিসের অর্ডার? না, এই যে এখানে লেখা হচ্ছে যা রেসিডেন্স ডক্টর, তাদের দীর্ঘদিনের নাকি দাবি যে যথেষ্ট তাদের জন্য রুম ছিল না বা অ্যাটাচ টয়লেটস ছিল না। তবে এটা যদি দীর্ঘদিনের দাবি হয় সব্যসাচী, তাহলে এতদিন কেন করা হয়নি? আর যদি করা নাই হয়ে থাকে তাহলে আরও কিছুদিন কেন অপেক্ষা করা হলো না? 9 তারিখে এই রকম ঘটনা ঘটার পর ঠিক পরের দিনই এই রকম অর্ডার কপি পিডব্লিউডিকে দেওয়া হচ্ছে। কার তরফ থেকে? আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তরফ থেকে। এবং একই সঙ্গে তিনি সেখানে মেনশন করে দিচ্ছেন যে এটা স্বাস্থ্য ভবনকে জানিয়ে করা হয়েছে, ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সাথে সেই মিটিং হয়ে গিয়েছে এবং 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 এটা ইমিডিয়েটলি করতে হবে অন অ্যান আর্জেন্ট বেসিস। দুটো জায়গায় এই মেনশন রয়েছে। অর্থাৎ কি তৎপরতা সব্যসাচী? এতটা তৎপরতা কেন? এতটা তৎপরতা কিসের জন্য? অর্ক একটা ইন্টারেস্টিং দেখো, এই যে সংস্কারের বিষয়টা, এটা ওই ফ্লোরেই হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে। অথচ এখানে বলা হচ্ছে, দেখো, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দেয়ার আর ডেফিসিয়েন্সি ইন অন ডিউটি ডক্টরস রুম অ্যান্ড সেপারেট অ্যাটাচ টয়লেট অন ভেরিয়াস ডিপার্টমেন্টস অফ আরজি কর হাসপাতালে। মানে অনেকগুলো ডিপার্টমেন্টেই অপ্রতুলতা রয়েছে, অথচ ঠিক ওখানেই এই বিষয়গুলো সংস্কারের কাজ শুরু করতে হলো। এই নিয়েও তো প্রশ্ন উঠতে পারে অর্ক। একদম একদম এই কথাটাতেই আমি আসছিলাম, যে যেখানে এত বলা হয়েছে দীর্ঘদিনের ডিমান্ড এটা একটা ছিল, তার দীর্ঘদিন হলে আর কদিন ওয়েট করাই যেত যখন এতদিন হয়নি। সেকেন্ডলি এটা মেনশন করা হয়েছে খুব পরিষ্কারভাবে যে অনেকগুলো ডিপার্টমেন্টেই কিন্তু এই অপ্রতুলতা রয়েছে। যদি সেটা অনেকগুলো ডিপার্টমেন্টেই থেকে থাকে সব্যসাচী, তাহলে কেন, যদি কাজ শুরু একান্তই করতে হতো, যদি এতটাই নেসেসারি ছিল, এতটাই প্রয়োজনীয় ছিল, তাহলে অন্যান্য ডিপার্টমেন্টে কেন আগে কাজ শুরু হলো না? কেন ওই এমার্জেন্সি বিল্ডিংয়ে ওই তলাতেই কেন এই কাজ আগে শুরু করতে হলো? এই নিয়ে কিন্তু প্রশ্ন আছে। মানে যে অভিযোগগুলো এতদিন ধরে উঠছিল সব্যসাচী, যে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছিলেন কিনা কিছু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই বিষয়টা কিন্তু আরও জোরদার হয়। এবং এই যেহেতু এই কপিতে স্বাস্থ্য ভবনের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে স্বাস্থ্য ভবন সব জানতো এবং স্বাস্থ্য ভবনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত হয়েছে। তবে আবারও বলছি, এই সিদ্ধান্ত হওয়ার পরেও কেন স্বাস্থ্য ভবনের সঙ্গে মিটিং হয়েছে, আমরা ধরে নিলাম, যদি তর্কের খাতিরে ধরেও নি সব্যসাচী যে স্বাস্থ্য ভবনের সাথে বৈঠক হয়েছে, তর্কের খাতিরে কেন অর্ক ধরবো? এখানে যা ইস্যু ইজ অলরেডি ডিসকাসড এন্ড রিজলভড বলা হয়েছে ইন দ্য মিটিং উইথ প্রিন্সিপাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার। না,
একদমই, আমি তর্কের ক্ষেত্রে কেন বলছি, যদি ধরে নিই যে এইটা স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলা হয়েছে যে বিভিন্ন ডিপার্টমেন্টের অপ্রতুলতা রয়েছে, তাই কোন ডিপার্টমেন্ট বা কোন জায়গা থেকে আগে কাজ শুরু হবে সেটা কিন্তু এখানে মেনশন ছিল না। অর্থাৎ কিন্তু কাজটা যখন শুরু হয়েছে, যখন দেখা গেল ঘটনাস্থলে ওই ফ্লোরে ওইখানেই কাজ শুরু হয়েছে। ফলে তর্কের ক্ষেত্রে ধরেও নি যে এই জানানো হয়নি যে কোথা থেকে কাজ শুরু হবে, কিন্তু সেটা কি সম্ভব? যখন মিটিংটা হয়েছে এই ধরনের একটা কাজ শুরু হবে, যেখানে 9 তারিখে এত বড় ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে গোটা দেশ উত্তাল, গোটা বিশ্ব উত্তাল, সেখানে দাঁড়িয়ে এই ফ্লোরে কাজ শুরু হবে, সেটা কি স্বাস্থ্য ভবন জানতো না? এটা কি উড়িয়ে দেওয়া যায় সব্যসাচী? বোধহয় নয়। ফলে নানা রকম প্রশ্ন, যে অভিযোগগুলো এতদিন ধরে উঠছে, যে প্রশ্নগুলো এতদিন ধরে উঠছে, সেটা কিন্তু আরো জোরদার হচ্ছে, আরো জোরালো হচ্ছে সব্যসাচী। অর্ক, আর একটা ইন্টারেস্টিং এক্সক্লুসিভ যে কপি জি 24 ঘন্টার হাতেই, এই যে তড়িঘড়ির কথা বলা হচ্ছে, এই কপি এই সিদ্ধান্ত নেওয়ার আগে বৈঠকের যে সিদ্ধান্ত, সেই সমস্ত সিদ্ধান্ত, এবং অর্ক এই বৈঠকও হয়েছিল 10 তারিখেই। 10 তারিখেই বৈঠক হচ্ছে অর্ক, 10 তারিখেই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে সব মহলে, স্বাস্থ্য ভবন পর্যন্ত চলে যাচ্ছে, 10 তারিখেই অর্ক ভাঙার কাজ শুরু হয়ে যাচ্ছে। একদমই, আবারও ওই প্রশ্নটা ফিরে আসতে হয়, তৎপরতা দেখলে বিস্মিত হতে হয়। মানে 10 তারিখেই এইখানে বৈঠক হচ্ছে, 10 তারিখে আরজি করে মানে নিজস্ব বৈঠক হচ্ছে, যেখানে স্বাস্থ্য দপ্তর যেখানে উপস্থিত, স্বাস্থ্য দপ্তর থেকে যারা ছিলেন তারা উপস্থিত, এবং 10 তারিখে ওই বৈঠক যে এক্সক্লুসিভ বৈঠকের নোটশিট বা যেটা আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, সেখানে কিন্তু কি কাজ হবে সেটা লেখা রয়েছে একটা সাদা কাগজের ওপর পেন দিয়ে, কারোর হ্যান্ডরাইটিং রয়েছে, এবং সেখানে কিন্তু ডেটটাও একদম নিচে মেনশন করা রয়েছে 10ই আগস্ট 2024, অর্থাৎ 10 তারিখেই কিন্তু এই বৈঠকটা হয়েছিল। এই নোটশিট যেটা আমাদের হাতে রয়েছে, এবং 10 তারিখে এই বৈঠক হওয়ার পরে 10 তারিখেই পিডব্লিউডিকে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হচ্ছে। এত দ্রুত, এত তৎপরতার সাথে কেন এই কাজটা করা হলো সেটা কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে, রীতিমতো প্রশ্ন জাগাচ্ছে। এবং আবারও বলছি, আমরা যে নোটশিটটার কথা বলছি, যে ভাইরাল নোটশিটটা আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, সেই নোটশিটটা যদি একদম নিচে দেখা যায়, একটা নাম কিন্তু দেখা যাচ্ছে অরুণাভ দত্ত চৌধুরী, এবং তার পরিচয় কিন্তু আমরা সকলেই জানি। সেখানে তার ঠিক পাশেই কিন্তু 10ই আগস্ট, সেই ডেটটাও পরিষ্কার। অর্থাৎ কারা সেই বৈঠকে উপস্থিত ছিল তার একটা আভাস যেমন আমরা পরিষ্কার পাচ্ছি, কারণ পিডব্লিউডিকে যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করা হচ্ছে সেখান থেকে, এবং কিছু নামও কিন্তু এই নোটশিটটার মধ্যে দেখতে পাচ্ছি। অর্থাৎ একই দিনে নিজেদের মধ্যে বৈঠক, এবং এই একই দিনে 10 তারিখেই পিডব্লিউডিকে ওয়ার্ক অর্ডার ইস্যু করা আছে। সুতরাং অনেক প্রশ্নের কিন্তু জন্ম দিয়ে যাচ্ছে এই দুটো কপি, যেটা আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি। সব্যসাচী, একদমই, অনেক ধন্যবাদ অর্ক। এই দুটো কপি যা অনেক প্রশ্ন আবারও নতুন করে সামনে আনছে, এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ তার ভূমিকা আবার নতুন করে, যেখানে তার বিরুদ্ধে অভিযোগ, অথচ সেই সমস্ত অভিযোগপত্র তার ঘরে, আর এই অভিক দে যাকে সাসপেন্ডও করা হয়েছে টিএমসিপি থেকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিকদের ভূমিকা ওই দিনকে 9 তারিখের ভূমিকায় কী ছিল, একাধিক প্রশ্ন নতুন করে সামনে আসছে। এই সমস্ত নিয়ে আলোচনা করবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। স্টুডিওতে আমাদের সঙ্গে যারা আছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করে দিয়ে, আমাদের সঙ্গে তৃণমূলের বৈষ্ণব চ্যাটার্জি রয়েছেন, আমাদের সঙ্গে বিজেপির শর্মিষ্ঠা ভট্টাচার্য রয়েছেন, সিপিআই এর সৈকত গিরি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ রায়, ডক্টর রায় চিকিৎসক, এবং আন্দোলনেও রয়েছেন ডক্টর রায়। আমি শুরুতে বৈষ্ণবদার কাছে আসবো। বৈষ্ণবদা, শুরু থেকে আপনি শুনলেন যে কোন জায়গায় যে অভিযোগগুলো উঠে আসছে, এই ডকুমেন্ট যেখানে এত তাড়াহুড়োর কী ছিল বলে মনে হচ্ছে আপনার বৈষ্ণবদা? প্রথম কথা আমি বলবো যে লাস্ট 22 দিন এই তদন্ত করছেন সিবিআই, যার বিরুদ্ধে আপনি অভিযোগ দেখাচ্ছেন যে গভর্নমেন্ট অর্ডার, বা যেটা আপনি বলতে চাইছেন যে এটা একটা রেনোভেশন বা সংস্কারের জন্য তিনি জানিয়েছিলেন, এবং সংস্কারের কাজ শুরু হয়েছিল, সেটা যার বিরুদ্ধে অভিযোগটা তিনি ইতিমধ্যেই হেফাজতে আছেন। তাহলে এই যে তদন্ত যারা করছে, দায়িত্বটা কার? যে তদন্ত করছে যে সঠিক ঘটনাটা কি হয়েছিল, কেন ওটা সংস্কারের প্রয়োজন দেওয়া হয়েছিল, আর সংস্কারের জন্য দেওয়ার ফলে সেটাকে কি কারণে সংস্কারে দেওয়া হয়েছিল। আপনার যে অ্যাপ্রিহেনশনটা করছেন যে স্বাস্থ্য ভবন, এটা কিন্তু উনি লিখেছেন, ওনার অর্ডারে লিখেছেন স্বাস্থ্য ভবনের সাথে আমার কথা হয়েছে, স্বাস্থ্য ভবন থেকে কিন্তু কোনো কনফার্মেশন, মানে বৈষ্ণব আপনি বলতে পারছেন যে এখানে মিথ্যে কথাও লেখা হয়ে থাকতে পারে?
এখন ওটার লেখাটা আপনি এক পক্ষ দেখেছেন, কিন্তু আপনারা তো স্বাস্থ্য ভবন থেকে এটা তো প্রিন্সিপাল অফিস থেকে একেবারে সরকারি সিল মারা বিষয়, আমরা কি করব? আমি আর একটা কথা বলছি যে অগ্নিমিত্রা পাল তিনি বিধানসভাতে বললেন যে আমরা যদি তদন্তে সিবিআই ঠিকমতো তদন্ত না করে তাহলে সিবিআইকে ছেড়ে কথা বলবো না। অথচ অগ্নিমিত্রা পালেরা একটা মিছিল করে গিয়ে রাজ্য মহিলা কমিশনারকে একটা প্রতীকী তালান একটা অনুষ্ঠান করলেন, কিন্তু তার আগের মোড়টাতেই সিজিওর যে অফিসে সিবিআইয়ের অফিস আছে, তাহলে তো তারা সিবিআইকে বলতে পারেন যে আমরা জানতে চাই যে 4 দিনে কলকাতা পুলিশ তদন্ত করেছে, তাদের তদন্তে আমরাও জানতে চাই সিবিআই কি করছে। আজকে যে শুনানি হলো না সেই নিয়েও একাংশ মানুষ ক্ষোভ প্রকাশ করছে, কিন্তু আমার নির্দিষ্ট প্রশ্ন বৈশ্বনাথদা, এই যে স্বাস্থ্য ভবন গোটা বিষয়টা জানতো, তড়িঘড়ি ওই ডেট অফ অকারেন্স, তারপরে এই ঘটনা এবং একই ফ্লোরে এই বিষয়টা হচ্ছে, মানে সুপ্রিম কোর্টে শুনানি হলো না, তার সেটার উত্তর কি? না না, আমি সেটা আপনাকে দিতে বলছি না, অবশ্যই সেটা আমাদের কারুর সেটা নিয়ে সমালোচনা করাও সাজে না, কিন্তু আমার নির্দিষ্ট প্রশ্ন এটাই, এই যে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে এই ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন সবাই যে গোটা বিষয়টা জানতেন, সেটা তো এই চিঠিটা আপনি যেটা দেখালেন বা যেটুকু আমি দেখতে পেলাম তাতে তো এটা রয়েছে যে তিনি বলছেন রেনোভেশনের দরকার আছে, সংস্কারের দরকার আছে, সেই জন্য পিডব্লিউডিকে উনি একটা চিঠি দিচ্ছেন এবং বলছেন সেটা স্বাস্থ্য ভবনের সাথে আমার আলোচনা হয়েছে, উনি এটা বলেছেন। তো এখন তো আওতায় রয়েছে সিবিআই বার করুক না ঘটনাটার কি জন্য সংস্কার করা হয়েছিল, হয়েছে কিনা আপনারা ভেবে দেখবেন না। না, স্বাস্থ্য ভবনে হয়েছে কিনা তার জন্য উনি ওর চিঠিতে যখন লিখেছেন, তাহলে এই চিঠিটা যিনি টুইট করেছেন বা যিনি এটাকে প্রকাশ করেছেন তারই উচিত যে তিনি এই ডকুমেন্টটাকে সিবিআইকে দিন, সিবিআই এটা ভেরিফাই করুক, তদন্তের আওতায় তো এখন যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো তাদেরই হেফাজতে আছেন। তাহলে এই ঘটনাটা সত্যি না মিথ্যে, কোথায় কি হয়েছে সেটা তো পার করার দায়িত্ব তো সিবিআই কোনো অগ্রগতি করতে পারছে না। এটা ব্যাপারটা এমন গিয়ে দাঁড়িয়েছে যে এটা একটা নক্কারজনক ঘটনা, কুৎসিত ঘটনা। মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছে, আমরা মিছিল করেছি, আমরা প্রতিবাদ করেছি, 28 আগস্টের মিছিল থেকেও বলা হয়েছে এটা ফাঁসি চাই, তারপরেও এটাকে বারবার এই বন্দুকটাকে ঘোরানো হচ্ছে যেন তদন্ত করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে সিবিআই আর উত্তর দেবে রাজ্য সরকার, এটা তো হতে পারে না। আচ্ছা আমি আসবো, আমার আরেকটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরো, আমি ডক্টর রায়ের কাছে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। আমি ডক্টর রায়ের কাছে যাব। ডক্টর রায়, আপনি আরজি করে দীর্ঘদিন কাটিয়েছেন, পড়াশোনা করেছেন, এই যে একটা মিটিং হলো, মিটিংয়ের পরে একটা সিদ্ধান্ত হলো, একেবারে সব স্তরে কথাবার্তা হয়ে গেল, তারপর সংস্কার হয়ে গেল, এই তৎপরতা, এই যে কোনো কাজে সংস্কারের কাজেই তৎপরতা আগে চোখে পড়েছে আপনার? এরকমই কি তৎপর আরজি করের প্রশাসনিক মহল? এখন আমরা এটাই বলতে চাই যে আমি 2014 সাল থেকে এই কলেজে আছি। আমি যবে থেকে এই কলেজে আছি তবে থেকে এই যে সমস্ত দাবিগুলো, অর্থাৎ প্রপার ডিউটি রুমের দাবি, প্রপার শৌচালয়ের দাবি, এই সমস্ত দাবিগুলো আমি যবে থেকে কলেজে আছি তবে থেকে ছাত্র আন্দোলনের দাবি, জুনিয়র ডাক্তারের দাবি। কিন্তু সেই ধারাবাহিকতায় কোনোদিন আমরা দেখিনি তড়িঘড়ি একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাওয়ার পরের দিনই সেই শুধুমাত্র সেই জায়গাতে, মানে এমন তো নয় যে আমাদের স্পেসিফিক্যালি চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টটুকু নিয়েই দাবি ছিল, আমাদের দাবি তো গোটা কলেজের সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে। তাহলে ওই দিনকার ওই জায়গাতেই কেন এই রিপেয়ারিংয়ের কাজটা করার দরকার পড়লো, এই প্রশ্নটার তো উত্তর দিতেই হবে। এখানে একটা কথা আমি বলতে চাই, পুরো বিষয়টাকে একটাভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আমরা নাকি জাস্টিসের দাবি থেকে সরে এসেছি। না, আমরা জাস্টিসের দাবি থেকে সরে আসিনি, এখনও পর্যন্ত আমাদের মুখ্যতম দাবি জাস্টিসের দাবি। কিন্তু যে জায়গাটা মাথায় রাখতে হবে যে জাস্টিস পাওয়ার জন্য যে তদন্ত প্রক্রিয়াটা প্রয়োজন, সেই তদন্ত প্রক্রিয়ার যে সেই তথ্য প্রমাণ লোপাটে কেউ যদি সাহায্য করে থাকেন তাহলে তিনিও জাস্টিসের অবস্ট্রাকশন করছেন, তাকেও তাহলে তদন্তের আওতায় আনতে হবে, তাকেও তাহলে তদন্তের মধ্যে নিয়ে এসে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখানে আরও একটা জিনিস আমরা অ্যাড করতে চাই, আমাদের আন্দোলনের নির্দিষ্ট যে দাবি, সেই দাবিতে কিন্তু সিবিআই এর বিরুদ্ধে আমাদের ক্ষোভ রয়েছে। কেন তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না, কেন তদন্ত প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে সেটা আমরা জানতে পারছি না। আমরা জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সিজিও অভিযানও করেছি, কিন্তু
শুধু সিবিআইয়ের দিকে আঙুল তুলে এই বিষয়টা থেকে কি চোখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে না যে আমাদের রাজ্যের গোটা স্বাস্থ্য প্রশাসনের কি একটা ভিজিলেন্স ডিপার্টমেন্ট নেই? আজকে আমার আগের বক্তা তিনি বললেন যে এই যে চিঠিটা, এই চিঠিটা ডিএমইর কাছ থেকে নাও আসতে পারে। তাহলে ডিএমইর কাছ থেকে ডিসকাশন না করে যদি 10 তারিখ একটা চিঠি পাঠানো হয়ে থাকে, তারপরে 26 দিন কেটে গেছে, তাহলে সেই চিঠি, সেই নোটিশের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ডক্টর রায়, আপনারা কি জানতেন সকালবেলা এরকম একটা বৈঠক হচ্ছে যেখানে এই ধরনের সিদ্ধান্ত হচ্ছে রেসিডেন্স ডক্টরদের সঙ্গে, এরকম কোনো বিষয় আপনি আপনারা জানতেন? আপনাদের কানে এসেছিল? না না, আমাদের সঙ্গে ওরকম কোনো বৈঠক হয়নি এবং ওরকম কোনো বৈঠকের খবরও আমাদের কানে আসে। আচ্ছা, মানে গোটা বিষয়টা বলছিলাম সেই কথাটাই আমি বলুন। আজকে যদি স্টেট গভর্নমেন্টের স্বাস্থ্য প্রশাসনের ভিজিলেন্স ঠিক করে কাজ করতো, তাহলে এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে আজকে এত অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে কিন্তু আরজি করের বুকে আজকে গত দু বছর ধরে অন্তত তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। সেই সমস্ত অভিযোগগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই আজকে পুরো জিনিসটা এই জায়গায় গিয়ে পৌঁছতে পেরেছে। এই যে বিরূপাক্ষ, এই যে অভিজ্ঞদের, এদের বিরুদ্ধেও অভিযোগ তো আজকে নতুন নয়, এদের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যের স্বাস্থ্য প্রশাসন নীরব থেকেছে এবং তাদেরকে পরোক্ষ প্রশ্রয় দিয়েছে বলেই আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে। আজকে গোটা স্টেটের হেলথ সিস্টেমটাকে যদি আমরা দেখতে পাই, প্রায় সমস্ত মেডিকেল কলেজগুলো ঝামেলা হচ্ছে, সমস্ত মেডিকেল কলেজগুলো যারা পদাধিকারীরা রয়েছেন তাদেরকে পদ থেকে সরে যেতে হচ্ছে। এই যে একটা ইন্টারনাল ইমপ্লোশন হচ্ছে হেলথ সিস্টেমের, সেই দিকটা থেকে যদি আমরা চোখ ফিরিয়ে থাকি, সেই দিকটাই যদি আমরা লক্ষ্য নজর না করি, তাহলে এই যে ঘটনাটা ঘটে গেল, ভবিষ্যতে সেটা আবার যে ঘটবে না তার প্রতিশ্রুতি কি রয়েছে? একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সিবিআই সেটাকে তদন্ত করতে পারে, কিন্তু তার আগে যখন একটা কলেজে বারবার দুর্নীতি বাড়তে থাকে, একটা সিস্টেমের মধ্যে থেকে কিছু খারাপ মানুষ মুক্তাঞ্চল ক্রিয়েট করার জায়গা পেয়ে যায়, তখন সেগুলোর বিরুদ্ধে যে ব্যবস্থা হয় না, তার বিরুদ্ধেও আমরা প্রশ্ন তুলব একদমই। এবং ডক্টর রায়, খুব দুর্ভাগ্যজনক যে এখন এই আওয়াজগুলো উঠছে, এখন এই তথ্যগুলো সামনে আসছে, আগে আসেনি, এবং এই আওয়াজ বা এই তথ্যগুলো সামনে আসার জন্য নৃশংসভাবে একজনকে খুন হয়ে যেতে হলো। যা হোক, আমরা আসবো সৈকতের কাছে, আসবো শর্মিষ্ঠাদির কাছে আর একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আমি সরাসরি শর্মিষ্ঠাদির কাছে। শর্মিষ্ঠাদি, একে তো এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আর একটা বিষয় এই অভিক দে, যিনি আমি জানি না কতটা প্রভাবশালী, তিনি কতটা গুরুত্বপূর্ণ, তিনি সরকারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে তার জায়গা হয়ে যায়। 10 তারিখে মহড়া ছিল, সেই ছবি আমরা দেখাবো যেখানে তার নাম ছিল। এটাও আমরা জানি না যে সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ক্রাইম সিনে তার কি কাজ? SSKM এর পিজিটির আরজি করের ক্রাইম সিনে তার কি কাজ? এই প্রশ্ন আবারও নতুন করে ঘুরে ফিরে আসছে। না, ক্রাইম সিনে তো যারা ছিল, মানে দুটো বিষয় কি বলুন তো, এক হচ্ছে মহড়া থেকে তিনি যদি গিয়ে থাকেন, এটা বড়সড় প্রশ্ন কেন, বা তিনি মহড়া যদি নাও গিয়ে থাকেন তাহলেও ক্রাইম সিনে কেন? না, ওই দিন ওখানে যারা ছিল, দেখুন আমাদের অর্চনা মজুমদার, আমাদের ভারতীয় জনতা পার্টি, উনি একজন ডাক্তার, আরজি করেন, উনিও সেইখানে ছিলেন। আমরা যার জন্য একজন প্রত্যক্ষদর্শী বিবরণ থেকে আমরা জানি যে ওখানে যারা ছিলেন তৃণমূলের প্রচুর মানে বিধায়ক, কাউন্সিলর, তৃণমূলের লোকেরাই ছিলেন ওখানে, কিন্তু কোনো সেইভাবে কোনো ডাক্তার, যেটা অভয়ার মাও বলছে, বাবাও বলছে, কালকে আপনারা দেখেছেন যে তার 10টায় যখন ওই কাণ্ডটা হলো তারপরে কোনো ডাক্তার পরীক্ষা করেনি। দেখো, প্রশ্নটা তো অনেক আছে। আমরা তো প্রথম থেকেই বলছি যে ওই যে দেওয়াল ভাঙা হলো, অর্ডারটা কে দিয়েছিল, আজকে প্রমাণ হয়ে গেল, আমরা সব জানি। আজকে তৃণমূলে যদি নেতা মন্ত্রী বা তাদের সহায়করা যদি তারা মাতব্বর না হয়, তারা যদি অনুগ্রহ তাদের মাথায় না থাকে, কখনো ওখানে তারা ঢুকতে পারে না, ওখানে তারা কখনোই ঢুকতে পারে না। আজকে বৈষ্ণবদা বলছিলেন মহিলা কমিশনে কেন, আরে মহিলারা গেছে মহিলা কমিশনে। আমাদের রাজ্যে যে একটা নারী শিশু কল্যাণ দপ্তর আছে, তার একজন মন্ত্রী রয়েছে, রাজ্যে মহিলা কমিশন তারা খায় না মাথায় দেয়, বলুন তো তাদের কি ভূমিকা আছে? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তাদের আপনি দেখতে পাচ্ছেন পিকচারে, মানুষ হই হই করছে, মানুষ আছে জাস্টিস চাইছে, কোনো মানে বক্তব্য আছে তাদের কোনো? এখানেই প্রশ্ন তো অনেক, কেন তড়িঘড়ি করি? তাহলে কি ওই যে পোর্শনটা ভাঙা হলো ওইখানেই কি ওই ঘটনাটা ঘটেছিল, তার জন্যই কি ওখানটা ওইভাবে ভেঙে ফেলা হলো? এই প্রশ্নটাও তো আছে। ক্রাইম সিন বদল করাও হতে পারে, কারণ চাদর চুরি, কারণ শিক্ষা চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাদরটাও চুরি হয়ে গেছে। চাদরের যে বারবার এই যে রং বদলানো, তারপর বাবা মাই বলছে সুন্দর করে সোজা পায়ের উপর পা তুলে শুয়ে রয়েছে, জুতোর পাটিটা সাজানো,
এগুলো তো একটা মৃত মানুষ কিন্তু এটা মরে যাওয়ার এখানে করতে পারে না। আমরা এসব নিয়ে চর্চা করছি, আমরা এসব নিয়ে প্রশ্ন তুলছি, সিবিআই কে তো কিছু একটা এবারে সামনে আনতে হবে। সাধারণ মানুষ তো অধৈর্য হয়ে উঠেছে। একদম সাধারণ মানুষের মধ্যে আমরাও পড়ি, আমরাও চাই মানে এটা তো এখন তৃণমূলও বলছে যে আমরা যেগুলো নিয়ে চর্চা করি, বৈষ্ণবদা বললেন সিবিআই কেন করছে? তৃণমূল কি বলছে? তৃণমূল তো সিবিআই কে তো হাইকোর্ট দিয়েছে, বৈষ্ণবদা তো আগে পুরো সিবিআই কোর্টেই বল ঠেলে দিলেন। কিছু করার নেই তো, বৈষ্ণবদা কিছু তো বলতে হবে মানুষের সামনে। সেটা বলুন। আপনারা কি করেছেন 5 দিন? আপনারা সন্দীপ ঘোষকে 5 দিন অ্যারেস্ট হয়েছে এই মামলায়, একজন সেটা কলকাতা পুলিশই করেছে। আজকে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। আপনি তো সিবিআই হয়ে বলছেন। আপনারা না, একদম না। সিবিআই কে আমাদেরও সিবিআই এর বিরুদ্ধে প্রশ্ন আছে, কেন তারা আপনারা ঘেরাও করলেন না কেন? কিন্তু আমার প্রশ্ন, আপনারা সিজিও কমপ্লেক্স কেন ঘেরাও করলেন না? আপনারা 5 দিন সময় পেয়েছিলেন, আপনারা কেন সন্দীপ ঘোষকে ইন্টারোগেট করেননি? আপনারা কেন বিনীত গোয়েলকে প্রশ্ন করেননি 14 তারিখ রাতে? ওই ম্যাসাকারটা কেন হলো? পুলিশ মন্ত্রী কেন প্রশ্ন করেন? তিনি সেটাকে রক্ষা করতে পারেননি। এইখানে আরেকটা প্রশ্ন, এখানে একটা উত্তর বেরিয়েছে, আরেকটা উত্তর আছে। 14 তারিখ রাত্রেবেলা যে ম্যাসাকারটা হলো, সেখানে যারা ধরা পড়লো তাদের পরিচয় পত্রটা কি? বিজেপি আছে, পরিচয় পত্রটা আমি সৈকতের কাছে আসবো, তবে আবারও একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর সৈকতের কাছে আসছি। আমি সরাসরি সৈকতকে যাবো। সৈকত, আজ সকাল থেকে আমরা যে বিষয় দেখছি, সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগপত্র তার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি শুনানিতে বলছেন যে এই সন্দীপ ঘোষ তার মামলায় যাকে নিয়োগ করেছিলেন তিনি সরকারি কৌশলী, তার এত প্রভাব। বৈষ্ণবদার কথা যদি মেনে নিই, দুটো থিওরি সামনে আসে। এই যে স্বাস্থ্য ভবনের সম্মতিতেই সংস্কার হয়, এই কথা সন্দীপ ঘোষ মিথ্যে কথা লিখেছেন, আর নয়তো হয়েছে। যদি সম্মতিতে হয়ে থাকে, সেটা কোন জায়গায় তার আঁচ যেতে পারে এটা যারা দর্শক দেখছেন তারা বুঝতে পারছেন। এবং যদি এটা মিথ্যে কথা হয়ে থাকে, তাহলে কতটা প্রভাব সন্দীপ ঘোষের যে স্বাস্থ্য ভবনের নামে এরকম অর্ডার বার করে ফেলছেন। না, আমি সবার শুরুতে আজকে শিক্ষক দিবস 14ই আগস্টের মধ্যরাত্রে এবং গতকাল রাত্রে গোটা রাজ্যবাসী যে ঐতিহাসিক আন্দোলনের একটা মুহূর্তে আমাদের সকলকে উপস্থিত করলো, এক নতুন শিক্ষা দিল সবাইকে, এই নাগরিক সমাজ যারা আন্দোলনকারী, আমি তাদের সকলকে আমি শিক্ষক দিবসের শ্রদ্ধা প্রণাম জানাই। আমরা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত সভ্যতা, কিন্তু আজকের দিনে রাজনীতির প্রশ্ন না। আমি বৈশ্যাদাকে কোনো বিরোধী রাজনৈতিক দলের কর্মী হিসেবে প্রশ্ন করব না। আমি বলছি বৈশ্যাদা উত্তর দিন বাবা মায়ের। বাবা মা বলছে যে বিনা মেডিকেল টেস্টে কি করে আত্মহত্যা বলে চালালেন, কি করে সন্ধে 6টা-7টার সময় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলেন। বলছে বাবা মা বলছে পায়ে পড়ে গেছে পুলিশের, 300 থেকে 400 পুলিশ ঘিরে রেখেছে, এলাকায় তৃণমূলের কাউন্সিলররা বাধ্য করেছে ভুল কথা মিথ্যে কথা বলতে, শ্মশানের টাকাটাও বাবা মার কাছ থেকে নেওয়া হয়নি, সরকার টাকা দিয়ে দিয়েছে, প্রচুর টাকা আপনাদের, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী। 10 তারিখে টয়লেটের কথা মনে পড়লো, 10 তারিখে সংস্কারের কথা মনে পড়লো। আমি বলছি এই যে দুটো শব্দ আছে চিঠিতে উল্লেখ রয়েছে, আমি দেখছিলাম, ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি। আমি বলছি হতে পারে না সভ্যতা, হতে পারে না কোনোদিন। স্বাস্থ্য দপ্তরের নোটিফিকেশন, ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নোটিফিকেশন ছাড়া কোনো সরকারি হাসপাতালে প্রিন্সিপালের এত বড় ক্ষমতা হয়ে যায়নি যে ওখানে সই করে দেবে। রাত 2টা অবধি মাননীয় মুখ্যমন্ত্রী জেগেছিলেন, তার আগের দিন থেকে পুলিশ কমিশনার 1 ঘন্টার মধ্যে দৌড়ে চলে গেলেন। মেলানো যাচ্ছে না। পুলিশ কমিশনার, স্বাস্থ্যমন্ত্রী কে, পুলিশ মন্ত্রী কে, ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কার দখলে রয়েছে, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির অভিযোগ কে ধামাচাপা দিয়েছে? ওপর তলার নির্দেশে সন্দীপবাবু সব করেছে। বৈশ্যাদা ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। বৈশ্যাদা একবার ভেবে দেখবেন না আয়নার সামনে, 21শে জুলাই আপনি টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে ছিলেন। এই অভিজ্ঞরা, এই বিরূপাক্ষরা, তারা একজন নর্মাল শুধুমাত্র নর্মাল এমবিবিএস হয়ে আজকে এই গেজেটেড অফিসার হয়ে বসে রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি আপনার ছাত্র আন্দোলনের নেতা নেত্রী সব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেট পাস করে যাচ্ছে, কলেজ সার্ভিস কমিশন পাস করে যাচ্ছে। কি এমন আছে এদের মধ্যে যে আপনারা এদেরকে ঝেড়ে ফেলতে পারেন না? সাসপেন্ড করছেন ঘটনা সামনে আসার পর। বিরূপাক্ষদের এত সাহস যে এরা বলছে বয়েজ হোস্টেলে 500-600 ছেলে নিয়ে গিয়ে বয়েজ হোস্টেলে মেরে গুড়িয়ে দেবো। অডিও ভাইরাল হয়েছে সবার সামনে। সঞ্জয় যে সিভিক ভলেন্টিয়ার, তাকে রেফারেন্স কে করেছে? কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনু সিনহা বাবু, কালীঘাট থানার ওসি, দীর্ঘদিন ওসি ছিলেন। 2019-এ ইডি তাকে কয়লা দুর্নীতিতে ডেকেছিল। 2021-এ সে একজন কালীঘাট থানার ওসিকে 3বার ইডি ডেকে পাঠিয়েছে দিল্লিতে কয়লা দুর্নীতিতে। তার মানে বোঝা যায় না প্রভাবশালীরা কতটা এর মধ্যে ইনভলভ রয়েছে। আমি বলছি মাথা ভাঙায় প্রতিবাদীদের ওপর তৃণমূলের ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে, জোড়া ফুলের পতাকা নিয়ে আক্রমণ।
ক্যানিংয়ের পরেশবাবু বিধায়ক তৃণমূলের এমএলএ বক্তব্য, লাভলি মৈত্রর বক্তব্য, কাঞ্চন বাবুর বক্তব্য, ব্রাত্য বসুর বক্তব্য, অরূপ চক্রবর্তীর বক্তব্য, দিনাটার উদয়ন গুহর বক্তব্য। লড়াইটা আজকে পরিষ্কার, একদিকে মমতা আর একদিকে নাগরিক সমাজ জনতা। বাবা মায়ের নির্যাতিতার কথাগুলোর উত্তর যারা দিতে চাইছে না, এড়িয়ে যাচ্ছে, ওই গোটা দেশ দুনিয়া ভ্রমণ করাচ্ছে, 34 বছর ভ্রমণ করাচ্ছে, আমি বলছি তারা আর যাই হোক মানুষ নয়। শিক্ষক দিবসে এই মেরুদণ্ডের শিক্ষাটা তৃণমূলের ওই ছোটি চাটা নেতাদের শিখতে হবে, পুলিশকে শিখতে হবে। আমরা একদম শেষ পৌঁছে গেছি সময়। একটাই প্রশ্ন আমি প্রত্যেককে করব, প্লিজ 1 মিনিট সময় দিতে পারবো। এই যে গোটা ঘটনা পরম্পরা সামনে আসছে, কোথাও গিয়ে কি তাহলে যে অভিযোগটা হচ্ছে যে বৃহত্তর ষড়যন্ত্র, সেদিকেই ইঙ্গিত করছে? প্রত্যেকে 1 মিনিট করে। শুরুতে ডক্টর রায়। দেখুন, আমি এটাই বলতে চাইবো যে পুরো ঘটনা যেভাবে সামনে আসছে এবং ঘটনার পর আমরাও ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে যেভাবে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসনের যা ভূমিকা দেখেছি, তাতে অবশ্যই একটা বৃহত্তর ষড়যন্ত্রের ছবি আমাদের সামনে আসছে। প্রথম দিন থেকে, আমি আমার কথা শেষ করবো একটাই কথা দিয়ে, প্রথম দিন থেকে আমরা আন্দোলন চাইছি জাস্টিসের জন্য। সেই সমস্ত কিছু একটা চরম সীমায় গিয়ে পৌঁছেছে বোধহয় গতকাল রাত্রিরে নির্যাতিতার বাবা মা যে কথাগুলো বললেন। আমরা একটা স্লোগান দিই, আভি ভি তেরা খুন না খোলে, খুন নাহি ও পানি হ্যায়। ওই কথাগুলো শুনেও যদি কারোর রক্ত গরম না হয়, ওই কথাগুলো শোনার পরেও যদি কেউ রাজনীতি করতে চান, কেউ ধামাচাপা দিতে চান, তাহলে তার দেহে মানুষের রক্ত নেই। এটা বলেই আমি আমার কথা শেষ করতে চাইবো। দেখুন, এই মানুষটি এই সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে কিন্তু সুকান্ত মজুমদার 2022-এই কিন্তু হাইকোর্টে একটা কেস হয়েছিল তার সমস্ত দুর্নীতি নিয়ে। আক্তার আলী, তিনিও কিন্তু সমস্ত কিছু জানিয়ে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরে চিঠি, কোনো কিছু কিন্তু হয়নি। সুতরাং এখানে বৃহত্তর ষড়যন্ত্র যদি না হয়, বলুন না, পোস্টমর্টম না করে দেহ কেন নিয়ে চলে যাচ্ছিল, পোড়ানো হচ্ছিল। আজকে পোস্টমর্টমের পরে আজকে বাবা মা জানে না, তার দেহ নিয়ে চলে গেল তার বাড়িতে। বাবা মা বলছে কোথায় নিয়ে গেল আমার মেয়েকে, আমি তো জানি না। শ্মশানে গিয়ে একজনকে টপকে তাকে দাহ করা হলো। যদি কোনো বৃহত্তর ষড়যন্ত্র না হয়, তাহলে পরের দিন কেন বলা হলো যে উনি অপরাধ করেছে সঞ্জয় রায়, ওকে ফাঁসি দিয়ে দাও, ওকে এনকাউন্টার করো, বিচারের আগেই সাজা ঘোষণা হয়ে গেল। যদি বৃহত্তর ষড়যন্ত্র না হয়, তাহলে যারা জাস্টিস চাইছে তাদের উপর কেন আক্রমণ আনছে? বা কালকে মাথাভাঙায় আপনারা দেখেছেন, বা বারাসাতে হয়েছে, গড়িয়াহাটে হয়েছে কালকে। কেন যারা জাস্টিস চাইছে তাদের উপর তৃণমূলের নেতাদের কেন আক্রমণ আসছে? তারা জাস্টিস চাইছে না, এই জাস্টিসটাকে ওরা বন্ধ করতে চাইছে কেন? মানুষের মুখ বন্ধ করতে চাইছে কেন? যদি বৃহত্তর ষড়যন্ত্র না হয়, এটাও তো একটা বিরাট প্রশ্ন। আপনি বাবা মার প্রত্যেকটা কথা শুনবেন, শুনলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কথার মধ্যে কেমন সামঞ্জস্য মানে একটা নেই, মানে ওদের ব্যবহারে, সরকারের ব্যবহারের কোনো সামঞ্জস্য ওরা কিন্তু পায়নি। প্রত্যেকটাই সামঞ্জস্যহীন ছিল, যেটা বাবা মা বলছেন। আচ্ছা, বৈষ্ণবদা। আসলে গলার শিরা উঁচিয়ে সৈকত পড়লো, বানতলা, ধানতলা, বিরাটি, সিঙ্গুর, ফুলবাগান সব ভুলে যেতে হবে। উন্নাও, হাতরস, গুজরাট, মণিপুর, রাজ্যে থাকি, সোনার মেয়ে, যাকে সোনার মেয়েকে যে মলেস্ট করলো সে নরেন্দ্র মোদীর পাশে বসে আছে, অমিত শাহর পাশে বসে আছে, এগুলো সব ভুলে যেতে হবে। আমি এখানে খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমরা অপরাধীদেরকে সাজা চাই এবং সত্য প্রকাশিত হোক। এই দায়িত্ব সিবিআই কে নিতে হবে, কারণ সিবিআই ইনভেস্টিগেশন করবে, আর সিবিআই এর ইনভেস্টিগেশনটাকে, ফেলিওর ইনভেস্টিগেশনটাকে শাটডাউন করার জন্য এটা তখন এই দেখুন মাঝখানে কথার মাঝখানে কে কথা বলছে আমি কিন্তু কথার মাঝখানে কথা বলিনি। আপনারা বলুন না ভারত জুড়ে যে ধর্ষণ নরেন্দ্র মোদী সরকারের আমলে হয়েছে, সিপিএম পার্টি ডক্টর অনিতা দেওয়ানে গোপন টর্চুরিয়ে দিয়েছিল এই বাংলায়। আমি এক লাইন বলবো যে সরকারি হাসপাতালে রেপ হয়েছিল। দিদি এক সেকেন্ড চিৎকার করে এটা তো হয় না। আপনি চিৎকার করলেন তো, আমি তো আস্তে আস্তেই বলার চেষ্টা করেছিলাম, আপনি তো চিৎকার করলেন। দিদি প্লিজ আমি এক লাইন শুধু বলি, আমি বলছি বৈশাদা একটা প্রশ্নের উত্তর। বৈশাদা এক সেকেন্ড, আরে প্লিজ চিৎকার করলে এখন মানুষ কথা। আরে দিদি এক সেকেন্ড, বৈশাদা একটা প্রশ্ন। বৈশাদা ও বৈশাদা, ওই ডাক্তার বাবুরা আপনারা আরে এই ট্র্যাপে পা দিয়ে কি হবে দিদি? আপনি কি ধর্ষকদের সাজা চান না? চান? 100% তাহলে পুলিশ কমিশনারকে সরান, পুলিশ কমিশনারকে সরান, তারা আরোসিকে গ্রেফতার করুন। সিবিআই পুলিশ খেলা, চোর পুলিশ খেলা হবে না, দিদির মাথায় দাদা সেটিং করা হবে না।
আমরাও চাই প্রকৃত দোষী কে বা কারা সামনে আসুক, কিন্তু যে তথ্য একের পর এক সামনে আসছে তা কি প্রশ্ন তুলছে না? নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন তথ্য রোজ। সাধারণ মানুষ বিরক্ত। তথ্য সামনে আসুক, দোষী কে বা কারা সামনে আনতেই হবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।